সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্ত মনের দীপ্ত প্রকাশে। আপনারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে অন্তর্কথনের ফেসবুক পেজে, এবং এইখানটিতে শুধুমাত্র আমি নই, আজকে কিন্তু আমাদের সাথে বরাবরের মতোই একজন অতিথি আছেন। এবং আনন্দের বিষয় হলো আজকে আমাদের অতিথি একজন নয়, আমাদের অতিথি দুজন। আমি তাদেরকে শুরুতেই স্বাগত জানাতে চাই আমাদের সুপ্ত মনের দীপ্ত প্রকাশে। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফেসবুক লাইভের অতিথি নাজনীন আক্তার এবং তার কন্যা পশলাকে। কেমন আছেন আপা? জি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। পশলা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, আজকে তো পশলা আমাদের অতিথি, বলা যায় যে পশলা আমাদের বিশেষ অতিথি। কথা ছিল পশলার মা একজন ইঞ্জিনিয়ার নাজনীন আক্তার আপা, উনি আমাদের সাথে আজকে থাকবেন, কিন্তু আনন্দের বিষয় হলো আমাদের সাথে আমরা বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে পশলাকেও পেয়েছি। পশলা আমাদের একজন ছোট্ট বন্ধু। পশলার কাছ থেকে আজ অনেক কিছু জানার আছে, এবং সেই সাথে পশলার মার কাছে তো আসলে অনেক কিছু জানার আছে, যে জিজ্ঞাসাগুলো আমরা অন্তর্কথনের জন্য তৈরি করেছিলাম। কেননা অন্তর্কথন এমন একটা জায়গা, অন্তর্কথনে যারা আসেন বা যারা কমেন্টে আমাদের সাথে যুক্ত থাকেন, লাইভে যারা আমাদেরকে দেখেন, তারা সকলেই মনের এমন কিছু কথা আমাদের সাথে শেয়ার করেন, যে কথাগুলো হয়তো বা সবসময় তারা বলার সুযোগ পায় না, বা বলতে চেয়েও অনেক সময় বলা হয়ে ওঠে না। না বলা কথাগুলোরই একটা সম্মিলন আমাদের এই অন্তর্কথনের আয়োজন। নাজনীন আক্তার আপা, আপনি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং দীর্ঘ 15 বছর আপনি এই পেশার সাথে যুক্ত ছিলেন। চাকরিটা ছেড়েছিলেন কেন? আমি একটা মা, বিশেষ সন্তানের মা। একজন নারীর কাছে আসলে সবচেয়ে প্রথম প্রায়োরিটি সন্তান, তারপরে যদি সেটা হয় বিশেষ সন্তান। তো সে কারণে যখন দেখলাম যে আমার পেশাগত কারণে ওর ডেভেলপমেন্ট গুলো বা ওকে তৈরি করার জায়গাগুলোতে একটু গ্যাপ থেকে যাচ্ছে, ও পিছিয়ে যাচ্ছে, তখন আসলে আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। ঠিক ছাড়া না, আমি তখন ট্রাই করছিলাম কিন্তু ফ্লেক্সিবল কোনো জব করা যায় কিনা, যে আমি আমার সময় মতো বা একেবারে সেই 9টা 5টার বাধা ধরা। আর প্রাইভেট কাজ করতাম, তো 5টার জায়গায় 6টা 7টা হয়ে যাওয়া খুব স্বাভাবিক ছিল। তো তখন দেখলাম যে না, এটা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই ওইভাবে ম্যানেজ করতে পারলাম না, তখন ছেড়ে দিলাম। আচ্ছা, আমরা নাজনীন আক্তারের চাকরি ছেড়ে যাবার সেই গল্পটা শুনছিলাম, আর অনেক কিছু জানার জন্য আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে আমাদের পশলার কাছে একটু জানতে চাই। পশলা, জি আপু। তোমার এখন তুমি কি করছো? পড়াশোনাতে কি করছো একটু যদি আমাদেরকে বলতো। তোমাকে এখন অনেকেই শুনছে, আমাদের সাথে লাইভ দেখছে, তো তারা জানতে চায় পশলা কি কি করছে, পশলা কি কি পড়ছে, এই বিষয়গুলো তাদের জন্য একটু বলো। আমার নাম আদিবা ইবনা পশলা, বয়স 23 বছর, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। আমার আচ্ছা। অনলাইন পেজ আছে, পশলাস ক্রিয়েশন। হ্যান্ড পেইন্টে শাড়ির গহনার কাজ করি। আচ্ছা। আর আমি ছবি আঁকতে খুব পছন্দ করি। পশলা কি পড়তে ভালোবাসে? ছবি আঁকতে এবং গান গাইতে। আচ্ছা, ছবি আঁকতে এবং গান গাইতে। আমাদের আড্ডাটা তো বেশ ভালো জমে উঠেছে, তোমার মার সাথে আমরা কথা বলছি, তোমার সাথে কথা বলছি। তো এই আড্ডাটা যদি শুরুর দিকেই তোমার একটা গান শোনা যায়, আমাদের তো খুব ভালো লাগবে। তুমি কি এখন আমাদের জন্য একটা গান গাইবে? হ্যাঁ, কি গান গাইবে? দেশাত্মবোধক গান। আমি সুর আচ্ছা, শব্দকে ফিরিয়ে গান শিখেছি, নজরুল সঙ্গীত। আমি আমরা জয় তাহলে হোক গানটা জয় হোক শুনি, গানটা গেয়ে শোনাচ্ছি। শুনে ফেলি। জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক। জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, সর্ব অকল্যাণ পীড়ন অশান্তি, সর্বপুরুষ মিথ্যা ও ভ্রান্তি হোক ক্ষয় ক্ষয় হোক। জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক। দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দৈন্য গ্লানি বিদ্বেষ অহেতুক,
মৃত্যু বিজয় হোক, হয় মৃত্যু লয় ভীত দুর্ভোগ নির্ভয় হোক, ভয় ভীত দুর্ভোগ নির্ভয় ভোগ, রবে নাই শৃঙ্খল শৃঙ্খলতার বন্ধন কারাগার হবে, হবে চুরমার, রবে না যে শৃঙ্খল শৃঙ্খলতার বন্ধন কারাগার হবে, হবে চুরমার, পার হবে বাধার গিরি মরু পারাপার, পার হবে বাধার গিরি মরু পারাপার, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যির জয় হোক, জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক। বাহ, অসাধারণ পশলা। তোমার গানের গলা যেমন সুন্দর এবং তুমি কি চমৎকার করে গানটা মনে রেখেছো, এত কঠিন কঠিন শব্দ তুমি জয়ের গান গেয়ে আমাদেরকে শোনালে, আমাদের ভীষণ ভালো লেগেছে। গানটি কে শিখিয়েছে যদি আমাদেরকে বলতে? ফেরদৌসারা। বা, ফেরদৌস আর আপার কাছে গান শিখেছো, ঠিক আছে। আর এই যে গানগুলো যখন মনে রাখতে হয় অনেক সময় ভুলে যায় না আমরা, আমি তো গান গাইতে গেলেই ভুলে যাই, তুমি এত শব্দগুলো, এতগুলো কঠিন শব্দ কিভাবে মনে রেখেছো সেটা যদি আমাদেরকে একটু শিখিয়ে দিতে। আপনি একটু গান গাইতে পারেন আর আমি বুঝবেন একটু, না। আচ্ছা, প্রিয় দর্শক যারা শুনছেন এখন তাদের জন্য কিন্তু পশলা দারুণ একটা কথা বলেছে, আপনিও গান গাইতে পারেন, তাতে করে আপনিও ভুলবেন না। তার মানে গান যদি আমরা গাইতে থাকি, একটা গান বেশি বেশি গাওয়া হয়, তখন সেটা অটোমেটিক্যালি আমাদের মানে স্মৃতিতে গেঁথে থাকে, তখন গানটা ভুল করার সুযোগ কমে যায়। অনেক ধন্যবাদ পশলা, এত চমৎকার একটা ট্রিক্স আমাদেরকে শেয়ার করার জন্য। নাজরিন আপা, আবার আপনার কাছে ফিরছি। একজন নারী যখন মা হয় তখন যখন তিনি প্রথম জানতে পারেন যে তার মাঝে আরো একটা ভ্রূণ বেড়ে উঠছে, যিনি তার সন্তান, তো তখন থেকে একজন মায়ের অনেক স্বপ্ন থাকে, অনেক সাধনার ফল হয় একজন সন্তান। তো আপনার মাতৃত্বটা কেমন ছিল যখন থেকে জানতে পেরেছিলেন আপনার গর্ভে একজন আসছে? যদিও পশলা আপনার দ্বিতীয় সন্তান, কিন্তু প্রত্যেক সন্তানের আগেই প্রত্যেক মায়ের মধ্যে বোধহয় সে একই শিহরণই বইতে থাকে একজনকে ধারণ করার। আপনার ক্ষেত্রে কেমন ছিল আপনার? পশলার ক্ষেত্রে যেটা, আমার একটা মানে বড় তো যেহেতু ছেলে, আর মেয়ে বাচ্চা আমাদের খুব পছন্দের ছিল। তো পশলা যখন হলো তখন জানলাম যে আমাদের মেয়ে হয়েছে। তো মেয়ে হওয়াটা জন্য এটা একটা আলাদা, মানে বেশি আনন্দ। যদি ছেলে হতো তো অত পরিমাণ, যেহেতু সেকেন্ড ইস্যু, অতটা হয়তো আনন্দ হতো না। মেয়েটা মানে এত বেশি খুশি হয়েছিলাম যে হাসপাতালে তারা মনে করছিল যে ওদের ফ্যামিলিতে বোধহয় মেয়েই নাই, কিন্তু আসলে তা না, আমরা মেয়েটা খুব পছন্দ করতাম। আর পশলা যখন বেড়ে উঠছিল, অনেক স্বপ্ন আসলে তখন ওর ওর সাথে সাথে আমি দেখছিলাম। আর ওর মাঝে আসলে আমার কিছু না, প্রত্যেকটা মানুষেরই বোধহয় কিছু না পাওয়া, কিছু আকাঙ্ক্ষা থেকে থাকে, তো ওইগুলোকে কিন্তু আমি দেখতাম। এই আর কি, মা তো মাই আসলে এটা। পশলা ধীরে ধীরে বড় হলো, বেড়ে উঠলো, ঠিক কত বছর বয়সে প্রথম জানতে পারলেন যে পশলা বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু? জানতে আমার বছর 4 লেগে গেছে। কারণ ও বছর প্রথমে যেটা হয়তো কথা বলতো না, রেসপন্স করতো না, কিন্তু খুব চৌকুস ছিল। তো যার কারণে না বুঝে উঠতে পারতাম না যে ওর কোনো ল্যাগিংস আছে, কিন্তু কথাটা বলতো না। কথা না বলে কিন্তু সে কাজগুলো করতো, মানে সেগুলোকে সে তার ভাষায় ছোট ছোট করে বলতো। তারপরে যখন দেখলাম যে ও যখন বেড়ে উঠছে, ওর মধ্যে একটা অস্থিরতা ছিল। তো এটা অনেক বাচ্চারই থেকে থাকতে পারে। এটা কি অনেকে দুষ্টু হাইপার ছিল, অ্যাক্টিভিটির অনেকে বলেছে যে হাইপার না, বাচ্চারা হাইপার মানে অনেক অ্যাক্টিভিটি? দুষ্টু ছিল। হ্যাঁ, আচ্ছা, হাইপারটা ঠিক ওটা না, দুষ্টু ছিল। অনেক কিছু মানে এটা করতো, ওটার উপর লাফাই উঠতো। তারপরে মানে খুব একটু দুষ্টু, যেটা খেলাধুলা, লাফালাফি, চাপাচাপি এসব পছন্দ করতো। কিন্তু বুঝতে আসলে শুরু করলাম যখন ও কারোর সঙ্গে মিশতে শুরু করলো, মানে বাসায় কোনো গেস্ট আসুক, ওকে বাইরে নিয়ে যাওয়া হোক, তখন ওর স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না। তারপরে তখন মনে করতাম যে ঢাকা শহরে বাইরে বেরোতে পারে না,
হ্যাঁ, এইসব কারণে মিশেনি কারোর সঙ্গে, এইসব কারণে হয়তো তার এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু বিহেভিয়ারাল সমস্যাটা যখন অনেক বাড়তে শুরু করলো, আর কিছুটা ছিল টয়লেটের সমস্যা ছিল, এগুলোর থেকে আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওর সমস্যা। কিন্তু ফ্যামিলিতে তো আসলে কেউ প্রথমে মানতে চায় না বা ভাবতে পারে না, এরকমই হয়। তারপরে ওকে যথারীতি নরমাল স্কুলে দিলাম। বললাম যে ও খুব মানে ট্যালেন্টেড ছিল, পড়াশোনা, অক্ষর জ্ঞান এসব নিয়ে তার কোনো সমস্যা হয়নি, বরং ভাইয়ের থেকে সে অনেক বেশি আগানো ছিল। তারপরে স্কুলেও ভর্তি করলাম, সেখানেও ভালো করছিল, কিন্তু স্কুলে যখন পিয়ার্স গ্রুপের সঙ্গে সে মিশতো, ওই সেখানে তার স্বাভাবিকতাটা ছিল না। সে ওদের টিফিনটা খেয়ে নিত, বা ওরা যেভাবে ফ্রেন্ডশিপ তৈরি করে থাকতো ও সেটা করতো না। ও ফ্রেন্ডশিপ তৈরি করার থেকে ওই ক্লাস টাইমেই দেখা যাচ্ছে প্লেগ্রাউন্ডে চলে যাচ্ছে, স্লিপারে উঠছে, হ্যাঁ, বা হয়তো প্রিন্সিপালের রুমে চলে যাচ্ছে যেখানে ছবি টবি কিছু আছে এসব দেখছে। মানে ক্লাসের যে শৃঙ্খল নিয়ম এটা সে মানে বুঝতো না বা মানতো না। তখন থেকে সমস্যা শুরু হলো, তখন ওকে স্পেশালিস্ট দেখানো হলো, ডক্টর রওনক হাফিজকে। সেই দেখানোর সময় পরে উনি পশলা বললেন কোন যে কোন ক্লাসে পড়তেন আপা? পশলা সেই সময় কোন পশলা ক্লাসে? মূল স্ট্রিমে ক্লাস 2 পর্যন্ত পড়েছে, মেইন স্ট্রিম স্কুলে। ডক্টর কি বললেন তারপর? ডক্টর বললো যে মেইন স্ট্রিমটা ওর জন্য ঠিক আছে, কারণ ও অনেক হাই ফাংশনিং বাচ্চা, অনেক ওর পড়াশোনার সঙ্গে সঙ্গে দেখবেন যে ও আরো অনেক কিছু পারে। আর যে সমস্যাগুলো আছে এগুলোকে আস্তে আস্তে ট্রেনিং এর মতো করে একটা স্ট্রাকচার্ড রুটিন তৈরি করে এটা আস্তে আস্তে চলে যাবে, এবং অ্যাকচুয়ালি অনেক ডেভেলপও করে গেল। তারপরে হঠাৎ করে আমার আমার একটু মনে হলো যে ওকে একটি স্পেশাল স্কুলে একটু স্পেশাল ট্রেনিং আর কিছুদিন দিই। এটার জন্য আলাপ করতে গেলাম ওর স্কুলে, তখন ওনারা বললেন আসলে আমরা আপনাকে ডাকতাম, আমরা ওকে রাখতে পারছি না। কারণ তখন কি হলো, ওই যে স্ট্রাকচার একটা ব্যাপার থেকে তাকে সরে আসতে হলো। তখন টিচার চেঞ্জ হয় প্রত্যেকটা সাবজেক্টে। যখন টিচার চেঞ্জ হয় তখন যেটা হয় ওর যে গ্যাপ সময়টা থাকে একটা টিচার যাওয়া আসার মাঝখানে, তখন দেখা যায় যে পিয়ার্সটা ওকে খুব বিরক্ত করতো। যখন বিরক্ত করতো বা ওকে কোনো কিছু করতে বলতো যেগুলি ওরা করে না, ওকে দিয়ে করাতো, দিয়ে ক্লাসে একটা মানে পরিবেশটা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হলো। ক্লাসটা একটা কেমন হয়ে যায়, ওটা নিয়ে হাসাহাসি হই হুল্লোড়। তো তখন ওনারা আর ওকে রাখতে চাইলেন না, তখন ওকে নিজে স্পেশাল স্কুল অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে ভর্তি করলো। আচ্ছা, তো সেই আর সময়টা এটাই থেকে তো আসলে আসলে চলার আমার সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জটা ছিল, কারণ ফ্যামিলি কিন্তু চাচ্ছিল না যে ও কোনো স্পেশাল স্কুলে যায়। আমি কিন্তু ভর্তি করলাম, ওর বড় ফুপি ডাক্তার, ওনার সঙ্গে আলাপ করলাম, উনি বললো যে আর তো কোনো উপায় নেই, ওখানেই দিতে হবে। তারপরে ওই স্কুলে দেওয়া, স্কুলে নেওয়া, স্কুলের স্ট্রাকচারে ওকে চালানো, এটা আমার জন্য খুবই একটা কষ্টকর জীবন ছিল, আপা সাথে এই চাকরি। বিষয়গুলো তো ছিল যে স্কুলিং এর বিষয়টা বলছিলেন যে ও যখন স্কুলে ভর্তি হলো এবং সেই সময় ওর টিচার এবং সহপাঠী বা পেয়ার্স গ্রুপ যারা থাকে তাদের সাথে ওর একটা কমিউনিকেশনের প্রবলেম হচ্ছিল বা কিছু ঝামেলা হচ্ছিল, এই বিষয়গুলো ছিল। পরবর্তীতে যখন আইডেন্টিফাই করা গেল যে সে আসলেই বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু, সেই সময়টায় আপা হয়তো সেটা পরিবারের মধ্যে কিছুদিন ছিল, কিন্তু কিছুটা সময় পর সেটা আশেপাশের মানুষজন জানতে পেরেছে, আপনাদের প্রতিবেশীরা জানতে পেরেছে, বা অনেক আত্মীয় স্বজনরা, দূরের আত্মীয় স্বজনরাও জানতে পেরেছে। আসলে মেইন চ্যালেঞ্জটা শুরু হয় বোধহয় তখন থেকে, যখন আশেপাশের মানুষজনরা জানতে পারে যে এই বাড়িতে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে বা এই শিশুটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তখন আসলে পরিবারের বিষয়গুলো বা আশেপাশের মানুষের ব্যবহারগুলো আসলে আগের মতো থাকে না। এই প্রতিবন্ধকতাগুলো আসলে কেমন ছিল আর সেসবকে আপনারা কিভাবে ওভারকাম করেছিলেন সেটা যদি একটু বলতেন। আসলে ওই জিনিসটা আমি খুব বেশি ফেস করিনি, কারণ আমি কাউকে তোয়াক্কা করতাম না। আমার বাচ্চাটা যখন এরকম, বা আমার যেমনই বাচ্চা হোক, আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমার লাইফটা আমি আমারই মনে করতাম। এটাতে পাড়া প্রতিবেশী কোনো কিছু মনে করতো কিনা, হ্যাঁ হয়তো আমিও শুনেছি পাশের বাসায় হয়তো তার বাচ্চাকে বলছে যে পাগল মেয়েটা দেখ গান গাইতে পারে আর তুই পারছিস না বা বসছিস না, এরকমও নাকি অনেক সময় হয়তো বলেছে। তো কিন্তু আমি না আসলে সেটাকে তোয়াক্কা করিনি। আমার আপা আসলে এই যেটা এটা ছিল যে না, আমার বাচ্চাটাকে আমি তৈরি করব, এবং আমার সবসময় যখন বিশেষ করে যখন আমি ওকে স্পেশাল স্কুলে দেখালাম, এবং ওর মানে মেইন স্কুলে ওর একজন টিচার ছিলেন, উনি অসম্ভব রকম কোঅপারেশন করেছে ওর পড়াশোনার সময়। ও উনি সবসময় চাইছেন যে সে যেন নর্মাল স্কুলেই পড়ে,
এবং উনি সবসময় বলতেন যে ওর ভেতরে এমন কিছু আছে, আমি একদিন দেখব যে ও নিজস্ব একটা পরিচয় তৈরি হয়েছে, ওকে সবাই চিনছে, মানে গর্ব করার মতন কিছু। এবং উনি এখনো কমিউনিকেটেড ওর সাথে। উনি খুবই আনন্দ পান যে ও আজকে এই পর্যায়ে চলে গেছে। তো এটাই এটা আর কি। সত্যি আনন্দের, এটা কিন্তু সত্যিই আনন্দের যে পশলা যে মানে যেভাবে ও গান গাইলো আমাদের আজকের আয়োজনের শুরুতে, এটা সত্যি আমাদেরকে অবাক করেছে, এবং আমাদের দর্শকরা যারা আছেন তারাও নিশ্চয়ই অবাক হয়েছে যে পশলা এত অসাধারণ গান গাইতে পারে, যেটা অনেক সাধারণ মানুষের পক্ষেই সম্ভব না। একজন পশলা একজন গুণী শিল্পী বটে। পশলা, অভিনন্দন তোমাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আপা যেটি বলছিলেন, আবারও ফিরে যাচ্ছে আপনার কাছে। সেটাই আর কি, যে আমার কিন্তু ওই আমাকে পারতে হবে এভাবে আমি চলেছি। আত্মীয় স্বজন অনেকে বলেছে এই বাচ্চা নিয়ে কিভাবে চলবা, চাকরি, দুটো বাচ্চা, হ্যাঁ, এবং দুটো বাচ্চা মাত্র 1 বছর 7 মাসের ছোট বড়। তো আমি কিন্তু যুদ্ধটা আমার মতো করেই করে গেছি, কারোর সঙ্গে আলাপ করি। আমার যে কি প্রবলেম এটা আপা আমি কারোর সঙ্গে এই যুদ্ধে আপনার সাথে সব থেকে বড় সঙ্গী কে ছিলেন? 2 সন্তান, চাকরি, সবকিছু সামলানোর জন্য তো আসলে নিজেকেই সব থেকে বেশি বড় লড়তে সঙ্গী হয়। ছিল আমার একজন, মানে মেইড ছিল। সেও ভীষণ সাহসী, এবং সে 8 বছর মতো ছিল, পরে তার বয়স হয়ে গেছে, সে চলে গেছে। এখন বাচ্চারাও বড় হয়ে গেছে, লাগছে না। কিন্তু সে আমাকে বলতো যে পারতে হবে, মানে পারছি, মানে আমি যেটা করতে চাচ্ছি সে আমাকে হেল্প করেছে অনেক। আরেকজন সহযোগী ছিলেন ডক্টর রওনক হাফিজ এবং ওর টিচাররা। তারা সাংঘাতিক রকম আমাকে সহযোগিতা করেছে। আমার বড় বোন করেছে, ফ্যামিলি করেছে, ওর বড় ফুপি করেছে, ওর ফ্যামিলি করেছে। আমাকে আমাকে ফ্যামিলিতে কোনো সমস্যা ফেস করতে হয়নি, যেটা দেখা যায় অধিকাংশ বিশেষ বাচ্চার মায়েদের হয়ে থাকে। হয়তো দাদিরা গ্রহণ করছে না, হয়তো মামা মামি ভাই বোনেরা কেউ পছন্দ করছে না, বাসায় আসছে না, তখন কিন্তু মার মধ্যে খুবই কষ্টের একটা বিষয় থাকে, হীনমন্যতা চলে আসে, তখন সে নিজেকে গুটায় রাখে, বাচ্চাকেও গুটায় রাখে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই সমস্যাটা হয়নি। আমাকে মানে পশলা ফ্যামিলিতে একটা খুবই ভালোবাসার জায়গা, প্রত্যেকেই খুব পছন্দ করে। যখন তার অনেক সমস্যা ছিল তখনও, আর এখন তো সেই সবার সাথে কমিউনিকেশন করে, প্রত্যেকের সাথে তার টেলিফোনে আলাপ হয়, সবার খবর জানে, এবং সবাই তাকে খুব পছন্দ করে, ভালোবাসে, এবং পশলা, তার তোমাকে কাজগুলো আমারও খুব সবাইকে পছন্দ বোঝায়। হয়েছে। আজকের লাইভে তো আমরা যুক্ত আছি, আশা করছি লাইভের পরে তোমার সাথে এখন থেকে আমারও নিয়মিত কথা হবে, তুমি নিশ্চয়ই আমাকেও ফোন করবে। পশলা, আপু ফোন ফোন করবে? নাম্বার একটু দিয়ে দিয়ে দেন। দিবে, ঠিক আছে। ঠিক আছে। পশলার সাথে আজ থেকে আমাদের দারুণ বন্ধুত্ব হয়ে গেল। পশলা, তুমি যে ছবি আঁকো, তুমি যদি কোনো ছবি, তোমার আঁকা কোনো ছবি আমাদের দর্শকদেরকে দেখাতে চাও, তুমি সেই ছবিটি নিয়ে আসতে পারো। সেই সময়ের মাঝে আমি তোমার মার সাথে আরো কিছু আলাপ করি। আপা, অনেক সময় বলে থাকে অনেকেই যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যখন পরিবারে থাকে, তারা অনেক সময় তারা তাদের ভাই বোনকে দেখতে পারে না, বা দেখতে পারে না, বিষয়টা এরকমটা না, তাদের সাথে তাদের ভাই বোনের মাঝে একটা ক্রাইসিসের রিলেশন তৈরি হয়, তাদের মধ্যে একটা গ্যাপ থেকে যায় কমিউনিকেশনের। এবং এইটা শুধুমাত্র ভাই বোনের ক্ষেত্রে না, এটা তাদের বাবা মার ক্ষেত্রেও হয়ে থাকে, যে বাবা মাকে ভালোবাসছে বা মা বাবাকে ভালোবাসছে, এটিও তারা অনেক সময় পছন্দ করে না বা এটা সহ্য করতে পারে না। তারা মনে করছে যে এটা আহ ভালোবাসাটা, মার ভালোবাসা, বাবার ভালোবাসা শুধুমাত্র সে পাবে, সে সবসময় তার অ্যাটেনশনটা চায়, এবং বাবা মার মধ্যে সে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তাদের ইন্টিমেট টাইম থেকে শুরু করে তাদের রিলেশন, সবকিছুতে অনেক সময় তারা বাধার কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টাকে আসলে এরকম কিনা, পশলার বিষয় না শুধুমাত্র, আপনার অবজারভেশনে অন্যান্য শিশুদের ক্ষেত্রে বা সার্বিকভাবে আপনার কি মনে হয়? একটা জিনিস আমি পশলার ক্ষেত্রে যেটা হয় সেটা দেখা গেল যে পশলা অ্যাটেনশন চায় সব সময়। যখন দেখা যায় হয়তো আমি ওর বাবার সাথে কথা বলছি বা কেউ গেস্ট বা ওর ভাইয়ের সঙ্গে, তখন সে সবাইকে খুব বিরক্ত করে, আননেসেসারি কিছু মানে তৈরি করে, হ্যাঁ, সমস্যা তৈরি করার চেষ্টা করে, বা সাউন্ড করে বা এরকম কিছু করে সে বিরক্ত করার চেষ্টা করে। আর আদারওয়াইজ আমি মানে এটা, এবং ভাইয়ের সঙ্গে তার সাংঘাতিক কম্পারিজন, এবং ভাইকে সে সাংঘাতিক বিরক্ত করে। ভাইয়ের যা থাকবে সবকিছু তার থাকতে হবে, এইগুলি সে একেবারে মানে 16 আনাই বোঝে। আচ্ছা পশলা, মা বলছিল ভাইয়ার সাথে তোমার মাঝে মাঝে অনেক খুনসুটি হয়, ভাইয়ার কিছু থাকলে সেটা তোমারও থাকতে হবে, বিষয়টাকে আসলে এমন?
মা কি ভাইয়াকে বেশি ভালোবাসে না তোমাকে বেশি ভালোবাসে? ভাইয়াকে অনেক ডিস্টার্ব করি। ভাইয়াকে অনেক ডিস্টার্ব করো? আচ্ছা, কেন ভাইয়াকে ভাইয়াকে ডিস্টার্ব করো? বেশি জ্বালাই ভাইকে। কেন? ভাইয়া কি করেছে যে ভাইয়াকে অনেক বেশি জ্বালাও? ভাইয়া তো অনেক ভালোবাসে বাড়িতে তোমাকে। ল্যাপটপ ছিল, এখন ডেস্কটপে 2বার বসে। এ কারণে আচ্ছা। ভাইয়ের একটা নতুন ল্যাপটপ কিনে দিব ঈদ আর বার্থডে উপলক্ষে। ও মাই গড, মানে তোমার ভাই অনেক ভাগ্যবান যে সে তার বোনের কাছ থেকে একটি নতুন ল্যাপটপ পাবে। সেটা হচ্ছে রায়ান্স কম্পিউটার শোরুম থেকে, ও মাই বনানী গড, বা রায়ান্স উত্তরা। থেকে। আচ্ছা, পশলা তুমি কি এই যে টেকনোলজির সাথে চলতে পছন্দ করো? তুমি কি তোমার তুমিও কি ল্যাপটপে বসো, স্মার্টফোন ব্যবহার করো? ল্যাপটপ অনেক কিছু করি। বলে ল্যাপটপটা কোথায় পেলে? আমি ল্যাপটপে এই কি কি করতে ল্যাপটপটা পারো? পাইছিলাম 18 অক্টোবর শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে। আচ্ছা, সেই আসলে একটু ল্যাপটপটাই তুমি কি গত বছর করো? শেখ রাসেলের কমান্ডের জন্মবার্ষিকী উপলক্ষে যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু উদ্যোক্তাদেরকে বা কিছু স্পেশাল যারা তাদেরকে এবং সাধারণ মানুষদের অনেকগুলো ল্যাপটপ দিয়েছিল, তো পশলা ওই কম্পিউটার কাউন্সিলে ওখানে মানে একটা ট্রেনিং করেছিল কম্পিউটারের, গ্রাফিক্স ডিসেম্বর। ডিজাইনের। তো সেই উপলক্ষে ওয়াও, ল্যাপটপটা সে পেয়েছে। তার এটাই মানে সে পশলা তো গ্রাফিক্স ডিজাইনিং এ খুব দক্ষ, যেহেতু তুমি শিখেছো। হ্যাঁ, পারে কিছু কাজ করতে পারে। বাহ, খুবই ভালো লাগছে এত গুণী একজন মানুষের সাথে পরিচিত হতে পেরে। আপা, আপনার কাছে আর একটা প্রশ্ন। পশলার আহ, বিষয়টা শুধু নয়, একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা বা একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মা বা তার পরিবারকে অনেক বড় একটা চিন্তা রাখতে হয় যে তাদের অবর্তমানে সেই মানুষটির দায়িত্ব কে নেবে বা সেই শিশুটির দায়িত্ব কে নেবে। এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তাদের জন্য। আপনার ক্ষেত্রে এরকম কোনো আফসোস আছে কিনা আপনাদেরকে বা দেখে এরকম কোনো ভাবনা আছে কিনা আপনার অবর্তমানে বা পশলার বাবার অবর্তমানে আসলে পশলার দায়িত্ব কে নেবে? এটা আমাদের একটা অনেক বড় ভাবনা, কিন্তু এটার কোনো সমাধান আমার কাছে এখনো নাই। এটাই এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি, পশলাকে নিয়ে। কারণ এখন পশলা চেয়েছিলাম পশলার একটা কর্মময় অর্থবহ জীবন হবে, সেটাও করতে পারা গেছে সাপোর্ট দিয়ে, যেভাবে হোক চলছে। কিন্তু আসলে উইদাউট মি সে চলতে পারে না। সে নিজেও বোঝে যে সে একা শপিং এ যেতে পারে না, তাকে অফিসে নিয়ে যেতে হয়। তো এখন আমিও সেটা বুঝি যে আসলে উম, এটার কোনো সমাধান এখনো হয়নি। জানি না কি হবে। সরকারি পর্যায়ে তো নাই। আর সেই ব্যবস্থা হতে গেলে আসলে উম আমাদের দেশে ওরকম একটা ব্যবস্থা হওয়া খুবই খুবই কঠিন। বেসরকারি ভাবে হয়তো হতে পারে, সেটা নিয়ে এখনো কোনো কাজ হচ্ছে না সেই পর্যায়ে যে আপা, এতগুলো এটার বাচ্চাকে। জন্য কারণ আসলে কি এরা ধরনের প্রত্যেকটা বাচ্চা পরিকল্পনা আলাদা। নেওয়া উচিত বা পদক্ষেপ নেওয়া উচিত? এটা একটা বড় প্রশ্ন। আপনার কি মনে হয় যে কি কি পদক্ষেপ আসলে সরকারের নেওয়া উচিত খুব ইমিডিয়েটলি? আমার কাছে সবচেয়ে বড় কথা কি, সরকারের ব্যাপারে সরকার পদক্ষেপ নেয়, পরিকল্পনা করেন, তারপরে সেটার জন্য মানে কাঠামো হয়, কাজও হয়। কিন্তু যারা কাজ করে এটার সঙ্গে, যে দায়িত্বটা নেবেন এরকম এবং সরকারিতে সমস্যা হয়, দায়িত্বগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, দায়িত্বশীল লোকগুলো তখন কিন্তু এক একজন এক এক মানসিকতার হয়। আমরা সাধারণ একটা সমাজ সেবাতে দেখেছি যে ওখানে সচিব বা সামথিং ওনারা চেঞ্জ হতে থাকলে কিন্তু কার্যক্রমের অনেক চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই জায়গাটায় আমি আস্থাশীল না। এই জায়গাটায় আস্থাশীল না, কিন্তু আসলে আহ নিজের সন্তানকে নিয়ে নিশ্চয়ই আপনার মনের মাঝে কোনো ভাবনা আছে যে আমরা জানি না কাল কি হবে বা হ্যাঁ, ভাবনা না, আজ আমি এখন কিছুক্ষণ পথ পরে খুঁজছি আসলে কি আসলে, আমি হবে আমরা এখন জানি পথ, না। আমার কাছে এখনো সমাধান নাই, আমি পথ খুঁজছি যে আসলে কি করব। হয়তো বা একটা বেসরকারি ভাবে কোনো কিছু তৈরি হয়ে যেতে পারে, অথবা সরকারি ভাবে, কারণ সরকারি ভাবে একটা অটিজম ইনস্টিটিউট হচ্ছে, সেখানে সবকিছু আছে আসলে। ওদের ঠিক যেমন করে হওয়া দরকার, ওদের ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান আছে ওদের জন্য। মানে ওরা কি কি স্পেশাল কাজগুলো করতে পারে
এখন ওখান থেকে কি কেউ নিয়ে প্রত্যেকটা বাচ্চা হয়তো দেখা গেল সেই সময়টা আস্তে আস্তে আমাদের 100টা বাচ্চা কর্মমুখর। এখন কর্মজীবী একটা বাচ্চাকে কিন্তু সকালে অফিসে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, কারণ এরা একা আমাদের এই দেশের পরিবেশে চলতে পারবে না। এটা কিভাবে ম্যানেজ করবে বা এটা কি আসলে করতে পারবে কিনা? করতে গেলে প্রত্যেকদের যে কয়টা বাচ্চা থাকবে প্রত্যেকের আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। কিছু পশলা, কিন্তু কিছু আলাদা থাকবে। জি আপা, পশলা কিছুক্ষণ আগে উঠে গিয়েছিল ছবি আনার জন্য। পশলা কি আমাদেরকে ছবিটা দেখাবে কিনা? জি আপি, আচ্ছা, অনেক ছবি আছে। বা এখানে তো খুব সুন্দর অনেক শিশুদেরকে দেখা যাচ্ছে এবং খুব খুব রঙিন একটা ছবি, উপরে রংধনু আছে। একটু ছবিটাকে আমরা স্ক্রিনে নিয়ে আসি, আর একটু কাছে নিই। ওয়াও, খুব সুন্দর পশলা, অনেক সুন্দর, ভীষণ সুন্দর ছবি আঁকো তুমি। আপা, অনেক পশলার একটা পেজ আছে বলছিলেন, আপু, পশলা ক্রিয়েশন। জি আপু। আমি না ফাদার্স ডে উপলক্ষে একটা ছবি বানিয়েছি। সেটা হলো, এই দেখো, গতকালকে বানানো। বা এখানে কি পশলার পশলার বাবা আছে? আমি আমার বাবা। বা অসাধারণ, অসাধারণ, কি চমৎকার ছবি। আরেকটা আঁকাইছি, সেটা হচ্ছে ভোরের আকাশ, আঁকি বাহ, উঠছে। ভোরের আকাশ ঠিক কতটা সুন্দর হয়ে উঠতে পারে, আমার মনে হয় পশলার রং তুলিতে সেটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। তুমি কি অনেক পারবা? ধন্যবাদ পশলা, আমি তোমার কাছে শিখবো। আমরা অন্তর্কথনে একদিন দেখা এরকম করবো একটা তোমার সেগমেন্ট সঙ্গে। করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সেগমেন্টই করবো, পশলা আমাদের সবাইকে ছবি আঁকা শেখাবে। অনেক ধন্যবাদ পশলা। এখন আমরা তোমার মার সাথে একটু কথা বলি। আপা, আপনি বলছিলেন পশলার একটা ফেসবুক পেজ আছে, যেখানটায় তার হ্যান্ড পেইন্ট থেকে শুরু করে বিভিন্ন তার যে শিল্প দক্ষতা গুলো আছে সেসব নিয়ে সে কাজ করে। এই পেজটার মেইনটেনেন্স কিভাবে হচ্ছে, বা এই পেজটা পশলা কিভাবে চালিয়ে নিচ্ছে, সে যেহেতু একজন কর্মজীবী মানুষ? পশলার এই পেজের মেইনটেনেন্সটা আমি করি, কিছুটা ওর ভাই করে। আর সেলের ব্যাপারে যে জিনিসগুলো কমিউনিকেশন সেটাও আমি করি। কাস্টমারের যেটা চাহিদা বা যেরকম ভাবে চায় সেভাবে ওকে বলি। সামটাইমস দুই রকমই হয়, অনেক সময় তাদের একটা ডিজায়ার থাকে, অনেক সময় আছে যে ও কেমন করে করবে সেটার উপরেই ডিপেন্ড করে, বা ওভাবে আর কি। যখন ও চুজ করা থাকে তখন ও কি ডিজাইন দিবে, কি ছবি দিবে, কিভাবে পেইন্ট করবে, কি কালার ফেব্রিক দিবে, ওটা ও ঠিক করে। তো কাজটা ও করে, কিন্তু কমিউনিকেশন ম্যানেজমেন্ট যেটা ব্যবস্থাপনার কাজটা আমাকেই করতে হয়। আর যেটা ফিনান্সিয়াল ব্যাপার সেটা আমাকেই করতে হয়। এটা ও ওইভাবে বুঝে। অনেক ধন্যবাদ আপা, এতক্ষণ চমৎকার আড্ডা হচ্ছিল পশলার সাথে, আপনার সাথে, এবং আমরা আজকে যে তথ্যগুলো জানতে পারলাম, নিশ্চয়ই আপনি একজন মা হিসেবে অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা যারা আছেন তাদের জন্য একজন উজ্জ্বল দৃষ্টান্ত, যাদের আসলে জীবনে চলার পথে অনুপ্রেরণার একটা অভাব, আত্মবিশ্বাসের অভাব, তারা আসলেই পারবেন কিনা বা সহযোগিতার সেই হাতটা তারা পাচ্ছেন না, তাদের নিশ্চয় অনুপ্রাণিত করবে। একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সঠিকভাবে ট্রেন আপ করলে সেও যে একজন সাধারণ শিশুর মতো আনন্দমুখর জীবন পেতে পারে, একজন সাধারণ মানুষ এবং সহজ মানুষের মতো বাঁচতে পারে, সেটার একটু উজ্জ্বল দৃষ্টান্ত পশলা নিজেও। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে জয়েন করার জন্য। সর্বশেষে আমাদের সুপ্ত মনের তৃপ্ত প্রকাশের দর্শক যারা আছেন এই মুহূর্তে, যারা আপনাকে শুনছেন, তাদের জন্য যদি কিছু বলার থাকে। আমি কিছু বলবো? জি আপা, আপনি। আমি পশলাকে নিয়ে পথ চলেছি, কঠিন একটা পথ, কারণ এই বাচ্চাদেরকে স্বাভাবিক অনেক কিছু শেখানো কঠিন। আবার এটাও ঠিক যে ওদের ভেতরে অনেক কিছু থাকে যেটা আমরা দেখতে পাই না, কিছুটা আর্টিস্টদের অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো। আমরা দেখি কিছু দাগ, কিন্তু ওনারা দেখেন যে একটা থিম, একটা ঘটনা, একটা কাহিনী। ওদের ভেতরেও হয়তো এরকমই অনেক কিছু থাকে যেটা আমরা দেখতে পাই না। আমাদের চেষ্টা করতে হয় যে খুঁজার, ওর মধ্যে থেকে ওর লেভেল বেসড কিছু খোঁজার। আমি সেটা চেষ্টা করেছি, আমাকে সহযোগিতা করেছে ওর স্কুল, ওর ডক্টর রাধা কাপি। তারপরে আমি শুরু করলাম পশলার পেজ, এবং পশলা বর্তমানে পোর্টো গ্লোবালে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি আজকে 9 মাস।
সুতরাং বাহ। অফিসিয়াল কমিউনিকেশন ব্যবস্থাপনা সেটাও সে বুঝে। ওখানে আসলে 3টা বাচ্চা কাজ করছে। ওটা ওদের মোটিভ গুলো নেয়, ওদের আঁকাগুলো নিয়ে ওনারা পোশাক গহনা এসবই করছেন, সুন্দর সুন্দর শাড়ি, এবং সেই জিনিসগুলো সেল হচ্ছে ইউএস কানাডার মার্কেটে। এটা চাইল্ড ফাউন্ডেশন একটা এনজিও আছে, তারা তাদের একটা সাইট মানে সিস্টার কনসার্নের মতো তৈরি করে এটা দিয়ে ওই বাচ্চাদের নিয়ে কাজ করছে। এবং সবচেয়ে গর্বের বিষয় এবং সবচেয়ে আনন্দের বিষয় যে ওইখানে শুধু এই বাচ্চারাই আর্টিস্ট হিসেবে কাজ করে। ওখানে কোনো সাধারণ যারা নর্মাল আমাদের আর্টিস্ট, তারা কিন্তু তাদের কাজ দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি হয় না, এদের কাজ দিয়ে তৈরি হচ্ছে। তো আমার যেটা কথা হলো যে এরকম অনেকগুলো অর্গানাইজেশনকে এগিয়ে আসতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে, কারণ অনেক অনেক বাচ্চার মধ্যে অনেক রকম প্রতিভা আছে। কেউ কুকিং পারে, কেউ আর্ট পারে। আবার এটাও ধারণা করা উচিত না যে আমার বাচ্চাটা স্পেশাল মানেই সে আর্ট করতে পারবে। অনেক সময় দেখা গেছে যে মারা চেষ্টা করছে জোর করে বাচ্চাটাকে আর্টে বসাতে, কিন্তু নট নেসেসারি। তার বেস্ট লেভেলটা দেখতে হবে, তার স্কিলটাকে দেখতে হবে। আর এটাও ঠিক যে সব বাচ্চাই পশলার মতো পারবে এটাও না। আবার হয়তো অনেকে পশলার চেয়েও অনেক ভালো কিছু পারতে পারে। পশলাকে হয়তো আমি অনেক কিছু দিতে পারিনি, শিখাতে পারিনি, ওনারা সেটা দিতে পারেন, সেটা নিয়ে ভাবতে হবে। আর শিশুদের সব প্রত্যেকেরই বাচ্চারাই হাই পাঞ্চ। প্রত্যেকটি শিশুর আসলে নিজস্ব একটা সক্ষমতা আছে, নিজস্ব একটা জগৎ আছে, ভাবনার জগৎ আছে, এবং সেখানটাই সে তার মতো করে বিচরণ করে আসলে নিজেকে তৈরি করবে, গড়ে তুলবে। সেখানে অভিভাবক একজন গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করতে পারেন, যেটি থেকে আসলে শিশুরা আরো ভালোভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। যেটা আপনি খুব ভালোভাবে একটি দায়িত্ব পালন, একজন মা হিসেবে সেই দায়িত্বটি সুচারুভাবে পালন করতে পেরেছেন। অভিনন্দন আপনাদের দুইজনকেই। আর একটা যেটা হলো যে এরা পারে, এই প্রচারণাটার অনেক দরকার। মানে স্যাড নিউজের থেকে আমরা আনন্দের নিউজ গুলোকে বেশি দিই, এটা আমাদের পাড়া একটা অ্যাচিভমেন্ট। সুতরাং এই প্রচারণাটা অনেক বাড়া দরকার। কিছু বাচ্চা কাজ করছে আমি জানি, হয়তো বা 10-20 এখন পর্যন্ত, কিন্তু 1,000 বাচ্চার কাজ বের করে আনা যায়। অনেক বাচ্চা আছে অনেক সুন্দর সুন্দর কাজ করে। তো এইরকম আর কি, যে অর্গানাইজেশন গুলোকে এগিয়ে আসতে হবে, তাদেরকে ভাবতে হবে, সমাজকে ভাবতে হবে, যে যেটা পারে তার লেভেল থেকে ভাবতে হবে। অনেক ধন্যবাদ আপা আপনাকে অনেক এবং পশলাকে আমাদের সাথে জয়েন করার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদের শুনছিলেন, দেখছিলেন এবং জানছিলেন পশলা এবং পশলার মায়ের দুর্দান্ত একটি সফলতার গল্প, যেখানে পশলা একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়েও, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হয়েও সে সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে। সে প্রতিদিন অফিস করছে, সে কমিউনিকেশন ডিল করছে, অফিসিয়াল সব জেস্টার সম্পর্কে জানছে, এবং তার মা একজন সফল মা তো বটেই, তিনিও একজন কর্মজীবী মা হিসেবে 15 বছর তার সিভিল ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যুক্ত ছিলেন। তাদের মতো দুজন গুণী মানুষকে আমাদের অন্তর্কথনের আজকের ফেসবুক লাইভ সুপ্ত মনের দৃপ্ত প্রকাশে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আশা করছি প্রিয় দর্শক আপনাদের খুব ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো অন্তর্কথন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আর অবশ্যই যে কোনো জিজ্ঞাসা জানাতে, অফলাইনে। জি অবশ্যই পশলা, অবশ্যই পশলা বলছিল অফলাইনে তার সাথে আমার কথা হবে, তার অফিসেও আমি যাব ইনশাল্লাহ। পশলা তুমি ভালো থেকো। আমার প্রিয় অফিসে দর্শক, একদিন আসবেন। ঠিক আছে। প্রিয় দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি আমি সাদের সূচনা। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।